ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের খুব সুন্দরভাবে একদম কম টাকা খরচা করে ভ্রমণ করিয়ে দেখাবো শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা ধাম। খুব কম টাকা খরচা করে অযোধ্যা ধাম ভ্রমণের জন্য আমাদের জার্নি শুরু করতে হবে সোজা কলকাতা থেকে। কলকাতার কোন স্টেশন থেকে কোন ট্রেন ধরে কত টাকা খরচা করে অযোধ্যা ধাম স্টেশনে পৌঁছাবে, অযোধ্যা স্টেশন থেকে তোমরা কিভাবে রাম মন্দিরে পৌঁছাবে, রাম মন্দিরের A to Z ডিটেলস এবং রাম মন্দিরের একদম হাতের কাছে কোথায় কম টাকা খরচা করে রুম নিয়ে থাকবে। শুধু রাম মন্দিরই নয়, অযোধ্যা ভ্রমণে আসলে পরে রাম মন্দিরের আশেপাশে কোন কোন দর্শনীয় স্থানগুলো কোনো রকম টাকা পয়সা খরচা না করে শুধুমাত্র পায়ে হেঁটে ঘুরে দেখবে, সেটাও কিন্তু জানিয়ে দেব। রাম মন্দিরের একদম হাতের কাছে কোথায় গেলে পরে তোমরা 4 বেলা বিনামূল্যে পেট ভরে খুব সুন্দর ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে, তারও ডিটেলসটা কিন্তু দিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। এবং অযোধ্যা ধাম ভ্রমণ করে আবার তোমরা কোন ট্রেন ধরে কলকাতায় ব্যাক করবে সেটাও জানিয়ে দেব। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, আজকে জয় শ্রীরামের নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা ভ্রমণের জন্য ফাইনালি আমার জার্নিটা শুরু করছি কলকাতা স্টেশন থেকে। কলকাতা স্টেশনের একদম আমি সামনের দিকের এরিয়াতেই দাঁড়িয়ে রয়েছি, ব্যাক সাইডে পুরো কলকাতা স্টেশন দেখা যাচ্ছে। আচ্ছা, এই কলকাতা স্টেশনকে কিন্তু অনেকে চিতপুর স্টেশনও বলে থাকে। যাই হোক, কলকাতা স্টেশনে আমার কিন্তু আজকে রয়েছে সকাল 11:45-এ জম্বু তাওয়াই এক্সপ্রেস ট্রেন। এই জম্বু তাওয়াই এক্সপ্রেস ট্রেন ধরেই আমি কিন্তু আজকে কলকাতা স্টেশন থেকে জার্নি করব অযোধ্যা পর্যন্ত। বেশ অনেকদিন ধরেই প্ল্যানিং করে রেখেছিলাম, তাই বন্ধুরা মোটামুটি 45 দিন আগে কিন্তু IRCTC অ্যাপ্লিকেশন থেকে আমি ট্রেনের টিকিটটা কেটে নিয়েছিলাম। মাথা পিছু খরচা হয়েছে 450 টাকা। তবে বন্ধুরা, এখন যেহেতু বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছি, ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টার মতো, তাই সোজা প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে বসবো। বাকি ইনফরমেশনগুলো ট্রেন আসলে তোমাদের কাছে পৌঁছে দেবো। হাওড়া কিংবা শিয়ালদা মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে মাথাপিছু 20 থেকে 25 টাকার বিনিময়ে চলে আসতে পারো শ্যামবাজার মেট্রো স্টেশনে। শ্যামবাজার মেট্রো স্টেশনের 1 নাম্বার গেট দিয়ে বাইরের দিকে বেরিয়ে ডান দিকের রাস্তা ধরে কিছুটা দূর এগিয়ে আসলে পরে দেখতে পারবে শ্যামবাজার 5 পয়েন্ট। শ্যামবাজার 5 পয়েন্ট থেকে বাস ধরে তোমরা চলে আসতে পারো কলকাতা রেলওয়ে স্টেশনের একদম ঠিক কাছে। তোমরা চাইলে 10 থেকে 15 মিনিটের হাঁটা পথেও কিন্তু স্টেশনের কাছে আসতে পারো। লাগেজ থাকলে বাস ধরাটাই বেটার হবে। কলকাতা স্টেশনের এখন আমি দাঁড়িয়ে রয়েছি 2 নাম্বার প্ল্যাটফর্মে। 2 নাম্বার প্ল্যাটফর্মের ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে 13-15-1 জম্বু তাওয়াই এক্সপ্রেস ট্রেন। এই হলো ট্রেন। তবে বন্ধুরা, আজকে কিন্তু এই ট্রেনটি মোটামুটি 10:30টার সময় 2 নাম্বার প্ল্যাটফর্মের ট্র্যাকে চলে এসেছিল। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 11টা। এই মাত্র ট্রেনের গেটটা কিন্তু খুললো। এতক্ষণ পর্যন্ত আমি প্ল্যাটফর্মে বসেই অপেক্ষা করছিলাম। আর আমার সিট পড়েছে S4-এ 37 আর 34, দুটোই কিন্তু মিডিল সিট। চলো জয় শ্রীরামের নাম নিয়ে এবারে সোজা তালে ট্রেনে ওঠা যাক। এই হলো আমাদের সিট, একটা হলো 37, একটা হলো 34, দুটোই কিন্তু মিডিল সিট। আজকে বেশ মোটামুটি গরম রয়েছে, তবে পরপর ওপরের দিকে 3টে পাখা রয়েছে আর আমি আশা করছি জার্নি করতে পারবো। ওয়াশরুমটা আমি দেখে আসলাম, এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে অনেকটা দূরের জার্নি এবং অনেকটা দূরের কিন্তু ট্রেন, মানে বলতে পারো দূর পাল্লার ট্রেন। তো পরে ওয়াশরুমটা কতটা পরিষ্কার থাকবে সেটা বলতে পারছি না। এখন রিল্যাক্সে এবারে সিট নিয়ে বসে পড়বো। ঘড়ির কাঁটায় যখন সকাল ঠিক 11:45, একদম সঠিক সময় কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। জম্বু তাওয়াই এক্সপ্রেস ট্রেন ধরে কলকাতা স্টেশন থেকে অযোধ্যা পৌঁছাতে স্লিপার কোচের ভাড়া লেগেছিল 450 টাকা। তোমরা যারা এসি থিয়েটারে যেতে চাইছো তাদের ভাড়া লাগবে 1205 টাকা করে এবং এসি টুটারের ভাড়া হচ্ছে 1720 টাকা। কলকাতা স্টেশন থেকে জম্বু তাওয়াই এক্সপ্রেস ট্রেন ছাড়াও তোমরা হাওড়া স্টেশন থেকে পেয়ে যাবে 13009 দুন এক্সপ্রেস ট্রেন। জম্বু তাওয়াই এক্সপ্রেস ট্রেন ধরে অযোধ্যা পৌঁছাতে সময় লাগে 18 ঘন্টা 36 মিনিট, আর দুন এক্সপ্রেস ট্রেন ধরে অযোধ্যা পৌঁছাতে সময় লাগে 19 ঘন্টা 43 মিনিট। তবে হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে এই দুটো ট্রেন কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই ছাড়ে।
কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে মাঝে ৩৫খানা স্টেশনে ট্রেন দাঁড়াবার পরে এইবারে ট্রেন এসে দাঁড়ালো আমার গন্তব্যস্থলে। ফাইনালি ৮৭৪ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি পরের দিন সকালবেলা সকাল ঠিক ৬টা ৪০-এ পৌঁছে গিয়েছি অযোধ্যা ধাম স্টেশনে। ট্রেন আসার কথা ছিল কিন্তু একদম সঠিক সময়ে ৬টা ২১-এ, সেখানে ২০ মিনিট লেটে ট্রেনটি কিন্তু অযোধ্যা ধাম স্টেশনে ঢুকেছে। আর ট্রেন দাঁড়িয়েছিল অযোধ্যা ধাম স্টেশনে ২ নাম্বার প্ল্যাটফর্মে। আর ২ নাম্বার প্ল্যাটফর্মের এই যে ঠিক সামনের দিকে চলমান সিঁড়ি এবং পায়ে হাঁটা সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়ি ধরেই এখন আমি ১ নাম্বার প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব, কারণ ১ নাম্বার প্ল্যাটফর্ম দিয়েই কিন্তু বাইরে বেরোনোর মেন গেট রয়েছে। এক্সিট গেটের কাছে যাওয়ার জন্য সবার প্রথমেই সিঁড়ি ধরে ওপরের দিকে আসতে হবে। ওপরের দিকে উঠে আসলে তোমরা এই এরিয়াটা দেখতে পারবে, যেখানে বসার ব্যবস্থা, ডাস্টবিন, ওয়াশরুম, লিফট, চলমান সিঁড়ি, এলইডি স্ক্রিন সমস্ত কিছু দেখতে পারবে। আবারও সিঁড়ি ধরে নিচের দিকে নেমে আসলে পরে স্টেশনের এই অংশটা চোখে পড়বে। উত্তরপ্রদেশের এই রেলওয়ে স্টেশনের আগে নাম ছিল অযোধ্যা জংশন, পরে সংস্কারকরণের পরে সুন্দরভাবে সাজিয়ে স্টেশন চত্বরের নামকরণ করা হয়েছে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন। ১ নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে যখন তোমরা মেন গেটের দিকে বেরোবে তখন কিন্তু তোমরা পুরো স্টেশন চত্বরটা দেখতে পারবে, এত সুন্দরভাবে সাজানো গোছানো। এবং যারাই আসছে তারা কিন্তু এখানে স্টেশন চত্বরের ভেতরে দাঁড়িয়ে ফটোশুট করছে। এত মানুষ যাওয়া আসা করছে, তবুও কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণভাবে মেনটেন করা, খুব সুন্দর স্টেশন চত্বরটা সাজানো হয়েছে। স্টেশন চত্বরের ভেতরে আকর্ষণীয় আরও একখানা জিনিস হলো ১৫ ফুট উচ্চতার এই কাঠবিড়ালি, যা ভীষণ সুন্দর করে তৈরি করা হয়েছে। অযোধ্যা ধাম স্টেশনের একদম ঠিক সামনের দিকের এরিয়াতেই আমি দাঁড়িয়ে রয়েছি। ব্যাক সাইডে দেখো পুরো অযোধ্যা ধাম স্টেশন চত্বরটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। স্টেশন চত্বর থেকে যখন তোমরা বাইরের দিকে বেরোবে, এক ঝাঁক টোটো ড্রাইভার দাদা, অটো ড্রাইভার দাদা তোমাদের ঘিরে ধরবে। কেউ বলবে কম খরচায় মন্দিরের কাছে পৌঁছে দেবো, কেউ বলবে কম খরচায় হোটেলের সন্ধান করে দেবো। তবে সত্যি কথা বলতে আমাকেও ঘিরে ধরেছিল, আমি কিন্তু কারো কোনো কথায় কান দিইনি। আর অযোধ্যাতে যখন এসেছি আজকের দিনটা কিন্তু এখানেই নাইট স্টে করবো। তাই বন্ধুরা, আগে থেকে আমি কোনো রকম হোটেল বা ধর্মশালা বুকও করে আসিনি। এইবারে স্টেশন চত্বর থেকে আমার প্রথম কাজ হলো মন্দির প্রাঙ্গণের দিকে সোজা রওনা দেওয়া। এবারে স্টেশন চত্বর থেকে মন্দির প্রাঙ্গণের মাঝখানে যে রাস্তাটা রয়েছে, এখানে আমি কিন্তু দেখবো যে হোটেল কিংবা ধর্মশালা যেখানে খুব কম খরচায় ভালো একটি জায়গায় থাকা যায়, তেমনই একটি জায়গার আমি সন্ধান করব। আর যেখানে আমি থাকবো সেই জায়গাটার কিন্তু সমস্ত কিছু ডিটেলস আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন। মেন গেটের সামনে থেকে রাজপথের দূরত্ব, মানে মেন রোডের দূরত্ব হলো ৪০০ মিটার এবং স্টেশন চত্বর থেকে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রথম প্রবেশদ্বারের দূরত্ব হলো ৭০০ মিটার। তাই আমার মনে হয়েছিল এইটুকুনি রাস্তা অতিক্রম করতে আমাকে কোনো রকম টোটো বা অটো রিজার্ভ করার বা ভাড়া করার প্রয়োজন পড়বে না। তাই আমি সোজা হাঁটা পথেই কিন্তু রওনা দিয়েছিলাম। স্টেশন চত্বরের মেন গেট থেকে বাইরের দিকে বেরিয়ে আমি কিন্তু কোনো ডান দিক বা দিকের রাস্তা ধরিনি, সোজা রাস্তা ধরে একদম চলে এসেছি মোটামুটি ২০০ মিটার রাস্তা সামনের দিকে এগিয়ে। এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এইখান থেকে আরো ১০০ মিটার যদি আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, তাহলে মন্দির প্রাঙ্গণে যে প্রথম প্রবেশদ্বারটা রয়েছে সেখানে পৌঁছাতে পারবো। আচ্ছা দেখো, এইখান থেকে কিন্তু বেশ বড় একখানা বোর্ড দেখা যাচ্ছে, যেখানে লেখা রয়েছে শ্রী হনুমানগড়ি এবং মন্দিরের রাস্তাটা ঠিক কত দূর। আচ্ছা, এইখানেই আমি কিন্তু একটা ধর্মশালার সন্ধান পেয়েছি, যেখানে আমি নাইট স্টে করবো। স্টেশন চত্বর থেকে সোজা হেঁটে আসলে পরে হাতের ডান দিকে একটা সরু গলি রয়েছে। এই গলির ভেতরেই কিন্তু এই দেখো বোর্ডের মধ্যে বড় করে লেখা রয়েছে শ্রী বালাজি ধর্মশালা। এখানে কিন্তু আমি রুম নিয়েছি। তবে আশেপাশে এতক্ষণ ধরে বেশ অনেকগুলোই ধর্মশালা আমি দেখলাম, কম খরচার মধ্যে থাকার ব্যবস্থা তো রয়েছে, কিন্তু রুমগুলো তেমন একটা আমার ভালো লাগলো না। এখানকার রুমটা গিয়ে দেখেছি, বেশ ভালো লেগেছে। চলো তোমাদেরকেও নিয়ে গিয়ে দেখাই। শ্রী বালাজি ধর্মশালার আশেপাশেও কিন্তু বেশ অনেকগুলো ধর্মশালা রয়েছে। দেখো এই যে সামনের দিকেই একটা দেখা যাচ্ছে আম্বে যাত্রী আবাস, এখানেও আমি গিয়ে কিন্তু কথা বলেছি, রুম দেখেছি। তাছাড়াও আমার ঠিক উল্টো দিকে এই ধর্মশালাটা একদম কিন্তু নতুন হয়েছে, এইখানে গিয়েও আমি রুম দেখেছি। তবে বন্ধুরা, কম খরচায় থাকার ব্যবস্থা রয়েছে, রুমগুলো খুব একটা আমার পছন্দ হলো না। এসে আমি যোগাযোগ করলাম শ্রী বালাজি ধর্মশালায়, রুমটাও আমি দেখলাম।
যখন এসে আমি জিজ্ঞেস করলাম যে রুমটা একটু দেখা যাবে, তারা কিন্তু বললো হ্যাঁ রুম দেখে নাও, তারপরে তোমরা থাকবে কি থাকবে না সেটা ডিসিশন নিয়ে নেবে। রুমটা দেখে পছন্দ হয়েছে তাই আমি কিন্তু এখানে রুম নিয়ে নিয়েছি, এন্ট্রিও করিয়েছি, আর আমাকে রুম দিয়েছে কিন্তু ফার্স্ট ফ্লোরে। এটা দেখে আরো বেশি ভালো লাগলো যে বাইরের দিকের ভিউটাও দেখতে পারবো। আর এইটা হলো কিন্তু ধর্মশালার মেন এন্ট্রি গেট। এই গেট দিয়ে এন্ট্রি করলে পরে বসার ব্যবস্থাও দেখতে পারবে, তার সাথে রিসেপশন এরিয়া রয়েছে। চলো এবারে আমি তাহলে তোমাদেরকে রুমটাই দেখাবো সবার প্রথমে। সিঁড়ি ধরে চলে এসেছি আমি কিন্তু ফার্স্ট ফ্লোরে। আর যেটা দেখলাম ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মিলিয়ে বেশ অনেকগুলো রুমের ব্যবস্থাই ধর্মশালায় রয়েছে। আর আমাকে দিয়েছে 205 নাম্বার রুম। রুমটা ঠিক যেমন করে সাজানো গোছানো ছোট্ট করেই আমি তুলে ধরবো। রুমের ভেতরে আসলে পরে দেখতে পারবে বড় একখানা বেড, বেডের মধ্যে রয়েছে দুটো বালিশের ব্যবস্থা। এটা কিন্তু ডবল বেডরুম, আর এখানে মিনিমাম তোমরা 3 জনও থাকতে পারবে। বেডের পাশে ছোট্ট একটা টুলের ব্যবস্থা রয়েছে, এখানে রয়েছে সুইচ বোর্ডের ব্যবস্থা। এই সাইডে দেখতেই পাচ্ছো এসি লাগানো আছে, তার মানে তোমরা এসি রুমও কিন্তু এখানে পেয়ে যাবে। তবে বন্ধুরা আমি কিন্তু নন এসি রুমটাই নিয়েছি। আর রুমের ভেতরে আরো একখানা গেট রয়েছে, সেই গেট খুললে পরে বাইরের দিকে ছোট্ট ব্যালকনিটা চোখে পড়বে। সামনের দিকে দেখো বড় বড় দুখানা টাওয়ারের মতো দেখা যাচ্ছে, সেইখানেই কিন্তু মন্দির প্রাঙ্গণে যাওয়ার যে মেন গেটটা সেটা রয়েছে। একদম মন্দির চত্বরের আশেপাশে একটি ধর্মশালা নিয়ে আমি রয়েছি। তবে বন্ধুরা এই দেখো ব্যালকনিতে আমি দাঁড়িয়ে রয়েছি, তো এই যে সোজা মেন রোডটা দেখা যাচ্ছে সকলেই যে যাচ্ছে, এই রাস্তাটা ধরে সোজা সামনের দিকে এগোলে পরে মন্দিরে যাওয়ার রাস্তাটাও কিন্তু আমি ধরতে পারবো। তো মোটামুটি আশা করছি তোমাদের সমস্ত কিছুটাই বলে দিলাম। আর ধর্মশালা হলে হবে কি, রুমটাও তো তোমরা দেখছো পুরো ক্লিন, আর অ্যাটাচ বাথরুমেরও ব্যবস্থা রয়েছে। এই হলো ছোট্ট একখানা ওয়াশরুম, যেখানে বালতি মগ রয়েছে, ইন্ডিয়ান টয়লেটের ব্যবস্থা আছে। এখানেও রয়েছে একটা বালতি মগ, ছোট্ট একখানা টুলের ব্যবস্থা, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, শাওয়ার, মোটামুটি ওয়াশরুমের মধ্যে কিন্তু সবকিছুই রয়েছে। আচ্ছা, রুমের ভেতরে আসলে পরে যেরকম বেডের পাশে একটা সুইচ বোর্ডের ব্যবস্থা দেখতে পারবে, এখানে গেটটা খুললে পরে কিন্তু সুইচ বোর্ডের ব্যবস্থা, দেখো জামা কাপড় ঝোলানোর জন্য একটা হ্যাঙ্গার রয়েছে। আমি যেহেতু নন এসি রুম নিয়েছি তাই আমার কাছে রুম ভাড়াটা নিল কিন্তু 500 টাকা। যেহেতু রুমের মধ্যে এসি আছে, তোমরা চাইলে এসি রুমও নিতে পারো, সেখানে রুম ভাড়াটা বেড়ে হয়ে যাবে কিন্তু 1000 টাকা। তবে আমি যেহেতু ভিডিও করছি, এটা দাদা দেখেছে তাই আমাকে বললো তুমি কিন্তু দেখাচ্ছ ব্যালকনি রুম নিয়েছো। এখন ব্যালকনি রুমটা খালি আছে বলেই আমরা তোমাদেরকে ব্যালকনি রুমটা দিলাম। যখন তোমরা আসবে বা আগে থেকে যোগাযোগ করে রুম বুক করবে, ব্যালকনি রুম যদি খালি না থাকে তাহলে কিন্তু ব্যালকনি রুমটা পাবে না। যখন যেই রুমটা খালি থাকবে তখন তোমরা সেই রুমটাই পাবে। আর পিক সিজনে কিন্তু রুম ভাড়াগুলো একটু বেড়ে যায়, মোটামুটি 100 থেকে 150 টাকা বেড়ে যেতে পারে। এবারে সেই সময় যদি তোমাদের মনে হয় যে না তোমরা এখানে থাকতে পারবে, তোমাদের থাকার উপযুক্ত রয়েছে, রুম হিসেবে রুম ভাড়াটা ঠিকঠাক আছে, অবশ্যই তোমরা আগে থেকে কিন্তু রুম বুকও করতে পারো। কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই তোমরা আমার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবে, সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু রুম বুক করে নিতে পারো। অনেক দূর থেকে জার্নি করে এসেছি, তাই এবারে একটু ফ্রেশ হব, সাজুগুজু করবো, তারপরে সোজা বেরিয়ে যাব শ্রী রামচন্দ্রের দর্শনে। শ্রী বালাজি ধর্মশালায় ডাবল বেডরুম ছাড়াও 4 বেডরুম 6 বেডরুমের ব্যবস্থা রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে মিনারেল ওয়াটারের মেশিন রয়েছে, তাই পানীয় জলের কোনো সমস্যা হবে না। তোমরা যারা পার্সোনাল গাড়ি নিয়ে যেতে চাইছো তারা কিন্তু একদম ধর্মশালার সামনেই গাড়ি পার্কিং করে রেখে দিতে পারবে। আমি আর সৌরভ ডাবল বেডরুমে ছিলাম, খরচা হয়েছিল 500 টাকা। মাথা পিছু হিসেব ধরলে পরে এক একজনের 250 টাকা করে লেগেছিল। ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি কিন্তু ধর্মশালা থেকে একদম হাঁটা পথে চলে এসেছি মন্দির প্রাঙ্গণের একদম যে প্রথম প্রবেশদ্বারটা রয়েছে সেই প্রবেশদ্বারের সামনে। ধর্মশালা থেকে মন্দির প্রাঙ্গণের এই প্রবেশদ্বারের কাছে আসতে আমার সময় লাগলো হাঁটা পথে 2 মিনিটের মতো। বন্ধুরা, প্রবেশদ্বারের সামনেই এখানে তোমরা কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা পেয়ে যাবে। বয়স্ক মানুষ যারা এখানে হাঁটা পথে মানে মন্দির প্রাঙ্গণের ভেতরে যেতে পারবে না, তারা এই হুইল চেয়ার কিন্তু ব্যবহার করতে পারবে। এই দেখো কত বয়স্ক মানুষ হুইল চেয়ার নিয়ে কিন্তু মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচুর নয়েজ, পুলিশের তেমনি কিন্তু এখানে 6 লাখ রয়েছে। আমি শুধু ভাবছি এখন এই সময় এই পরিমাণে ভিড়, তাহলে কুম্ভ মেলার সময় এখানে কতটা পরিমাণে ভিড় ছিল। চলো, ব্যাগপত্র সাথে আছে, সেইগুলো কোথায় জমা রাখতে হবে, জুতো কোথায় জমা রাখতে হবে, সমস্ত কিছুটাই আমি তুলে ধরবো। মেন রোডের ওপরে যেহেতু মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রথম প্রবেশদ্বার, তাই এই রাস্তা দিয়ে অনবরত গাড়ি ঘোড়া যাওয়া আসা করে। সাথে বাড়ির বয়স্ক মানুষজন এবং ছোট বাচ্চা থাকলে একটু নজর রাখবে। মেন গেট দিয়ে এন্ট্রি করলে পরে হাতের বাঁ সাইডে তোমরা কিন্তু একটা বড় কাউন্টার দেখতে পারবে। এখানে দেখো লাল রঙের বোর্ডের মধ্যে লেখা রয়েছে হুইল চেয়ার সুবিধা।
যারা বয়স্ক মানুষজন রয়েছে একদম হেঁটে এইখান থেকে মন্দির প্রাঙ্গণের কাছে যেতে পারবে না, তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা। এবং তোমাদের কিন্তু সবার প্রথমে এসে কাউন্টারে গিয়ে কথা বলতে হবে, আধার কার্ডের একটি জেরক্স জমা দিতে হবে, তারপরে মাথা পিছু নেওয়া হবে কিন্তু 150 টাকা। তারপরে তোমরা হুইল চেয়ারের ব্যবস্থা পেয়ে যাবে। এই রাস্তা ধরে সোজা এবারে এগিয়ে যাব হাঁটা পথে মন্দির প্রাঙ্গণের কাছে। বেশ অনেকটা পথ এখন হাঁটতে হবে। হিন্দু ধর্মের যতগুলো পবিত্র তীর্থস্থান রয়েছে তার মধ্যে থেকে এক অন্যতম পবিত্র তীর্থস্থান হলো অযোধ্যা ধাম, যেখানে শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল। যেই মাটিতে শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিল সেই মাটিতে আজ পা রাখতে পেরে আমারও কিন্তু ধন্য মনে হচ্ছে। আমার মতো হাজারো হাজারো ভক্তরা শ্রী রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা ভক্তি নিয়ে রাম মন্দিরে এসেছে শ্রী রামচন্দ্রের দর্শনে। আর এই অযোধ্যার মাটি অযোধ্যা শহরের সাথে কত না ইতিহাস জড়িয়ে রয়েছে। দেখো, মন্দির প্রাঙ্গণের কাছে যাওয়ার আগে এরকম কিন্তু বেশ সুন্দর ব্যারিকেড রয়েছে, যে ব্যারিকেডের মাঝখান দিয়ে সকলেই কিন্তু হাঁটা পথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমি পুলিশের কাছে জিজ্ঞেস করলাম, তারা বললো যে ব্যাগপত্র নিয়ে তোমরা চলে যাও, ভেতরে লকার রুম রয়েছে এবং জুতো রাখার আলাদা কাউন্টার রয়েছে, সেখানে সমস্ত কিছু তোমরা কিন্তু রেখে দিতে পারবে। দলে দলে কত মানুষজন যাচ্ছে, কত ভিড় তোমরা দেখো। এই সময় এত ভিড় মানে কুম্ভ মেলার সময় কতটা পরিমাণে ভিড় ছিল তোমরা চিন্তা ভাবনা করে নিতেই পারো। আর কত মানুষজন এসছে শ্রী রামচন্দ্রের দর্শনে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 11টা। 11টার সময় আমি মন্দির প্রাঙ্গণে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বেশ সুন্দর চারিদিকটা কিন্তু মেনটেন করা এবং এত সুন্দর ব্যবস্থা যে ভিড় হলে পরেও ভিড়টা কিন্তু এইখানে বুঝতে পারছি না। এবারে জানি না মন্দিরের ভেতরে আমাদের এন্ট্রি করতে কতক্ষণ সময় লাগবে, কিন্তু ভিড় কিন্তু প্রচুর রয়েছে। চারিদিকে শ্রীরামের গান বাজছে, যেগুলো শুনতে আরো বেশি ভালো লাগছে। আমরা যে রাস্তা ধরে মন্দিরের কাছে এগিয়ে যাচ্ছিলাম তার ঠিক পাশেই বড় রাস্তাতে তোমরা বসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা সবটাই পেয়ে যাবে। বেশ অনেকটা পথ সামনের দিকে হেঁটে আসার পরে সবার প্রথমে চোখে পড়লো কিন্তু অনেকগুলো কাউন্টার, যেখানে খুব সুন্দর করে নাম্বারিং করা রয়েছে। এটা কিন্তু ব্যাগ স্ক্যানিং করার জায়গা। তোমাদের সাথে যদি ছোট বড় কোনো ব্যাগ থাকে সেটা এখানে স্ক্যান করাতে হবে। আর এই এরিয়া থেকে মন্দির প্রাঙ্গণের চূড়া কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আমার চোখে পড়লো, তাই ছোট্ট করে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছেও একটু তুলে ধরলাম। এবারে ব্যাগ স্ক্যানিং করাবো, তারপরে ব্যাগ লকারে রাখতে হবে, অনেক কাজ রয়েছে। চলো তাহলে সামনের দিকে এগোনো যাক। ব্রিটিশ যুগ থেকে শুরু করে 1950-এর দশক পর্যন্ত রাম জন্মভূমি এবং বারবি মসজিদ নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক গবেষণা চলেছে। তবে অযোধ্যা এই কথার অর্থ হলো যা যুদ্ধ করে জয় করা যায় না। ফাইনালি আমাদের সকলের সামনে অযোধ্যার রাম মন্দির আমরা দেখতে পাচ্ছি। ব্যাগপত্র স্ক্যানিং করানোর পরে মন্দির প্রাঙ্গণের আরো একখানা এরিয়াতে এন্ট্রি করলাম, যেখানে চোখে পড়বে বেশ লাইন দিয়ে অনেকগুলো লকার রুম। এই দেখো পুরো লকার এরিয়া, যেখানে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বা সাথে যদি কোনো রকম গ্যাজেট থাকে সেগুলো রাখতে হবে। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমরা যখন মন্দির প্রাঙ্গণে আসবে সাথে যদি ব্যাগ থাকে ব্যাগের মধ্যে চিন্তা ভাবনা করে জিনিসপত্র আনবে, কারণ স্ক্যানিং করার সময় কিন্তু সেই সব জিনিসগুলো ধরা পড়ে যাবে। সৌরভের ব্যাগটাও স্ক্যানিং করানো হয়েছিল, তার মধ্যে দুখানা ফোন, ক্যামেরার কিছু জিনিসপত্র ছিল। তো স্ক্যানিং করাতে যেহেতু দেখতে পেয়েছে, তারা বললো ব্যাগটা খুলে তুমি আমাদেরকে একটু দেখিয়ে দাও, তাহলে আমরা কিন্তু শিওর হয়ে যাব। জিনিসপত্রগুলো দেখেছে এবং আমাদেরকে এই জিনিসটাতেও সাবধান করলো যে তোমরা লকার রুমে গিয়ে সমস্ত গ্যাজেটগুলো রাখবে, তারপরেই মন্দির প্রাঙ্গণে এন্ট্রি করবে। এটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এইবারে তোমাদের দেখাচ্ছি, এইদিকে লকার রুম দেখালাম, এই সাইডটাতে ঠিক লকার রুমের উল্টো দিকের এরিয়াটা খুব সুন্দরভাবে গার্ডেনিং করা রয়েছে। খুব সুন্দর স্ট্যাচু রয়েছে, অনেকে দাঁড়িয়ে ফটোশুট করছে যাদের আর কি মন্দির দর্শন হয়ে গেছে। দেখো প্রচুর ভিড়। আর এই সাইডে রয়েছে লাইন দিয়ে জুতো রাখার জায়গা, যেখানে জুতো রাখতে হবে। জুতো রেখে তারপরে মন্দির প্রাঙ্গণে এন্ট্রি করতে হবে। আমার স্ক্যানিং করা ডান, জুতোটা রাখবো আর ব্যাগটা লকার রুমে রাখবো, তারপরে আবার মন্দির প্রাঙ্গণের দিকে রওনা দেবো। কৃষ্ণ পাথরে সুসজ্জিত হওয়া রামলালার আরতির টাইমিং হলো ভোরবেলা 4:30-র সময় মঙ্গল আরতি, সিঙ্গার আরতি করা হয় সকালবেলা 6:30-র সময়, ভোগ আরতি সকাল 11:30টায়, মধ্যাহ্ন আরতি দুপুর ঠিক 2:30-র সময়, সন্ধ্যা আরতি সন্ধ্যে 6:30টায়, শয়ন আরতি রাত্রিবেলা 8:30-টার সময়। তবে তোমরা যারা আরতি দেখতে চাইছো
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র এই ওয়েবসাইট থেকে পাস বুক করতে হবে, তারপরেই তোমরা আরতি দেখতে পারবে। মন্দির প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করে 1 ঘন্টার মধ্যেই শ্রী রামচন্দ্রের খুব সুন্দরভাবে দর্শন করে আমি কিন্তু এক্সিট গেট দিয়ে আবারও বাইরের দিকে চলে এসেছি। এখনো আমি মন্দির চত্বরের আশেপাশেই রয়েছি, ব্যাগ জুতো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবারে শ্রী রামচন্দ্রের মন্দির প্রাঙ্গণের আশেপাশে আরো কিন্তু ঘুরে দেখার মতো প্রচুর মন্দির প্রাঙ্গণ রয়েছে, সেইগুলো এখন হাঁটা পথেই ঘুরে দেখবো। কোথায় কোথায় ভিজিট করব আমার সাথে থাকো, সমস্ত কিছুটাই তোমরা কিন্তু জানতে পারবে। লাখো লাখো মানুষের ভিড় উপচে পড়ে প্রত্যেক দিন এই রাম মন্দিরে। একটা জিনিস ভীষণ ভালো লাগলো, দর্শন করে যখন তোমরা বাইরের দিকে বেরিয়ে আসবে সকলকেই লাইনে দাঁড় করিয়ে পুরোহিত মশাই একটা করে প্রসাদের প্যাকেট দেবে, যা তোমরা সকলেই পাবে। ব্যাক সাইডে দেখা যাচ্ছে এক্সিট পয়েন্ট, সেখান থেকে সোজা কিছুটা দূর সামনের দিকে এগিয়ে আসলে পরে হাতের ঠিক ডান দিকে বেশ অনেকটা বড় তোমরা কাউন্টার দেখতে পারবে, এবং এখানে কিন্তু প্রচুর ভিড় প্রত্যেক দিন জমে থাকে। কেন? এখানে রয়েছে সীতা রসোই প্রসাদম, যেখানে প্রত্যেক দিন ভান্ডারা চলে। যারা শ্রী রামচন্দ্রের দর্শনে আসে তারা কিন্তু দর্শন সেরে এখানে এসে প্রসাদ নেয় এবং সেই প্রসাদ বসে গ্রহণ করে। সকলেই দেখো বাটি করে নিয়ে যাচ্ছে, এখানে সকলেই বসে কিন্তু প্রসাদ গ্রহণ করছে। বাটিতে অল্প করে খিচুড়ি দেওয়া হচ্ছে, তোমরা যদি খেতে চাও অবশ্যই ভেতরের দিকে কাউন্টার রয়েছে, সেখানে গিয়ে প্রসাদ নিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে পারো। অযোধ্যা ভ্রমণে এসে রাম মন্দির ছাড়াও আরো অন্যান্য কোন কোন মন্দিরগুলোতে ভিজিট করব সেটা অবশ্যই বলবো, কিন্তু তোমরা যারা দুপুরের খাবার খেতে চাইছো, তাও 12 রকমের ভোগ প্রসাদ বিনামূল্যে পেট ভরে, তারা কোথায় আসবে সেটা আগে একটু জানিয়ে দেব। রাম মন্দির থেকে মোটামুটি 600 মিটারের মধ্যে রয়েছে সুন্দর মন্দির প্রাঙ্গণ, যেখানে যে কাউকে বললে পরেই তোমরা অনায়াসে পৌঁছে যেতে পারো। রামজির দর্শন সেরে আমি চলে এসেছি আমাবা রাম মন্দিরের সামনে। ব্যাক সাইডে এখানে কিন্তু বেশ বড় করে লেখা রয়েছে আমাবা রাম মন্দির। আচ্ছা, যখন তোমরা মেন এন্ট্রি গেট থেকে হাঁটা পথে রামজির দর্শনে যাবে তখন কিন্তু মন্দির প্রাঙ্গণ থেকে দেখতে পারবে হাতের ডান সাইডেই মন্দিরের চূড়া, যেখানে লেখা রয়েছে আমাবা রাম মন্দির। তোমরা দর্শন সেরে এখানে অবশ্যই ভিজিট করতে পারো। প্রচুর মানুষজন কিন্তু দর্শন সেরে এখানে এসেছে, কারণ বিনামূল্যে যদি তোমরা একদম খুব সুন্দর খাবার দাবার খেতে চাও তাহলে এখানে তোমাদের ভিজিট করতে হবে। ভিড়টা তোমরা দেখতেই পারছো, কত মানুষের ভিড়। তবে হ্যাঁ, সবার প্রথমে এসে কুপন কালেক্ট করতে হবে, তারপরে সেই কুপন নিয়ে কিন্তু প্রসাদ গ্রহণ করতে যেতে হবে। মন্দির প্রাঙ্গণের ভেতরে এন্ট্রি করার পরেই তোমরা হাতের ডান দিকে দেখতে পারবে ছোট্ট একখানা কাউন্টার, যেখানে রাম রসোই কাউন্টার লেখা রয়েছে। সেখান থেকে একটা কুপন কালেক্ট করবে, যে কজনই থাকো না কেন, 7 জন 8 জন 12 জন, প্রত্যেকের কিন্তু আধার কার্ডের নাম্বার না লাগলে পরেও সকলের মধ্যে থেকে একজনের আধার কার্ডের নাম্বার এবং ফোন নাম্বারটা সেই কুপনের মধ্যে লিখবে এবং তারপরে সেই কুপনটা তোমরা জমা করবে। তাহলেই তোমরা বিনামূল্যে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। ভিড় দেখে তোমরা কেউ ভয় পাবে না, কারণ এখানে প্রচুর ভিড় হয়। যেমনি ভিড় হয় তেমনি সেকেন্ডের মধ্যে কিন্তু খালিও হয়ে যায়, কারণ যেই এরিয়াতে বসে খাওয়ানো হয় সেই জায়গাটা কিন্তু বিশাল বড়। একসাথে একই প্রাঙ্গণে অনেক মানুষজন বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। সত্যি গর্বের সাথে বলতে হয়, এত জায়গায় ভ্রমণ করেছি, এত জায়গায় ঘুরেছি, এরকম সুন্দর ডিসিপ্লিন, এত সুন্দর খাবার দাবার, এত পরিষ্কার জায়গা আমি কখনো দেখিনি। আমাবা রাম মন্দিরের ভেতরে রাম রসোইতে বসে এখন দুপুরের ভোগ প্রসাদটা গ্রহণ করছি। আর একটা কথা বলতেই হয়, একসাথে একই প্রাঙ্গণে প্রচুর মানুষজন বসে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করছে, সেটা তোমরা দেখতেই পারছো ভিডিওর মাধ্যমে। খুব সুন্দর মেনটেনেন্স, চারিদিকটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা আসলে পরে এখানে কিন্তু খাবার দাবার খেতেই পারো। প্লেটের মধ্যে খুব সুন্দর করে খাবার দাবার সাজিয়ে দিয়েছে। এখানে বাটিতে রয়েছে ডাল, সবজি, চাটনি, 2টো করে পুরি দিয়েছে, পাঁপড় ভাজা, একটা করে গজা এবং রয়েছে সাদা ভাত। আমি অল্প এখান থেকে রিশুকে খাইয়েছিলাম, তাই তোমরা এঠো দেখতে পাচ্ছো। তবে আমাদেরকে দাদা বললো যে আরো কিছু রয়েছে, তোমরা খেতে শুরু করো, আরো অনেক কিছু আসবে। যাই হোক, খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। সকালবেলা ঠিক 8টা থেকে দুপুর 3টে পর্যন্ত কন্টিনিউ ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আবারও বিকেল 5টা থেকে রাত্রি 8টা-9টা পর্যন্ত সকলে বসে এখানে ভোগ প্রসাদ খায়। তাই তোমরা এই টাইমিংগুলো মেনটেন করে আসলে পরে অবশ্যই 12 রকমের পদ একদম পেট ভরে বসে খেয়ে যেতে পারবে। তবে আমার একটু আসতে লেট হয়ে গিয়েছিল বলে যে কটা খাবার ছিল আমি সে কটা খাবারই কিন্তু প্লেটে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেকের ধারণা হতেও পারে প্রত্যেকদিন এত মানুষ বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করছে, খাবারের মান হয়তো অতটা ভালো হবে না।
সত্যি কথা বলতে খাবারের মান কিন্তু ভীষণই ভালো। তবে খাওয়ার শেষে তোমাদের শুধু প্লেটটা নিয়ে গিয়ে হাত ধোয়ার জায়গাতে একজন দাদা থাকবে, তার হাতে তুলে দিতে হবে। আমা বা রাম মন্দিরের ভেতরে রাম রসোইতে বসে যারা ভোগ প্রসাদ গ্রহণ করবে তারা এই গেটটা দিয়ে সোজা বেরিয়ে আসলে পরে তার উল্টো দিকে সোজা একখানা রাস্তা কিন্তু তোমরা দেখবে। এই রাস্তাটা ধরলে পরে সবার প্রথমে চোখে পড়বে বেশ সুন্দর একখানা মন্দির প্রাঙ্গণ। এখানে কিন্তু বড় প্রবেশদ্বার দেখা যাচ্ছে, যেখানে লেখা রয়েছে শ্রী দুর্গা মাতা এবং শ্রী গঙ্গা মায়ের মন্দির। পাশে এখানে লেখা রয়েছে শ্রী 108 শিবলিঙ্গ মন্দির। তোমরা চাইলে পরে কিন্তু মন্দির দর্শন করতে পারো। এই মন্দিরে একই জায়গাতে পরপর সুন্দরভাবে সাজানো রয়েছে 108খানা শিবলিঙ্গ, যেটা দেখার ইচ্ছে ছিল বলে এই মন্দিরে ভিজিট করেছিলাম। তাছাড়াও রাধাকৃষ্ণ এবং রাম সীতার খুব সুন্দর বিগ্রহ রয়েছে। আর এই রাস্তাটা ধরলে পরে বন্ধুরা এখানে কিন্তু রোডের ওপরে দু সাইডেই অনেকগুলো দোকান রয়েছে, ছোট্ট ছোট্ট স্টল বলতে পারো, যেখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, পুজোর সামগ্রিক পাওয়া যাচ্ছে এবং প্রসাদ পাওয়া যাচ্ছে। মূলত মন্দির প্রাঙ্গণে ঘুরতে গেলে পরে আমরা যেই সব জিনিসগুলো দেখতে পাই সেইগুলোই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলে পরে আমরা দশরথ মহলটাও কিন্তু পাবো, তাই এই রাস্তাটা ধরে সামনের দিকে এগোতে শুরু করব। আমা বা রাম মন্দির থেকে দশরথ মহলের দিকে যাওয়ার পথে একদম রোডের ওপরেই দেখতে পারবে এই সুন্দর মন্দির প্রাঙ্গণ। তবে রোডের ওপরে যেহেতু এই মন্দির প্রাঙ্গণ, এই মন্দিরের কোনো গেট নেই, রাস্তাতে দাঁড়িয়েই দেখতে পারবে। অসাধারণ কিছু ভগবানের বিগ্রহ রয়েছে, তার সাথে দোলনায় রয়েছে খুব সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ, যা কিন্তু আমার ছেলে দোল দিচ্ছে, ও ভীষণ মজা করেছিল। যেখানে রাম সীতা থাকবে সেখানে হনুমানজি তো থাকবেই, এই মন্দিরেও হনুমানজির বিশাল বড় বিগ্রহ রয়েছে। মন্দির প্রাঙ্গণে রয়েছে বৈষ্ণব দেবীর বিশাল বড় বিগ্রহ, যা দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে। পরপর দোকানগুলো একটু তোমরা ঘুরে দেখে নিতে পারো, যেখানে শাঁখ, শঙ্খ, তাছাড়াও শ্রী রামচন্দ্রের ছোট বড় বিগ্রহ থেকে শুরু করে ফটো ফ্রেম অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। কেনাকাটাটা এখান থেকে সেরে নিতে পারো। পুজো দেওয়ার জন্য আলাদা সামগ্রিকের দোকানও ছিল। তবে শ্রী রামচন্দ্রের মন্দির প্রাঙ্গণে এখনো পুজো দেওয়ার তেমন কোনো নিয়ম শুরু হয়নি, তোমরা কিনতে চাইলে বাড়ির জন্য কিনে আনতে পারো। দোকানপাটগুলো দেখতে দেখতে 2 মিনিট হাঁটা পথে আমি কিন্তু পৌঁছে গিয়েছি দশরথ মহলের একদম ঠিক সামনে। চারিদিকে যেহেতু দোকানপাট রয়েছে তো তাই শাঁখ শঙ্খের আওয়াজগুলো কিন্তু বাজছে, কারণ অনেকেই দেখে শুনে জিনিসপত্র কেনাকাটি করছে। ব্যাক সাইডে পুরো দশরথ মহলের বড় আখাড়া তোমরা দেখতে পাচ্ছ। এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে দশরথ মহল, তারপরে কিন্তু নিচের দিকে লেখা রয়েছে শ্রী রাম জি কা মহল কা বড়া আখাড়া। চলো এই প্রবেশদ্বার দিয়ে এখন ভেতরের দিকে এন্ট্রি করব, দেখি ভেতরে গিয়ে কি কি আমরা দেখতে পাই। দশরথ মহলে প্রবেশ করার প্রথম প্রবেশদ্বারের সামনের দিকের এরিয়াটা কিন্তু ভীষণই জমজমাট, যেটা তোমরা দেখতেই পারছো। বিভিন্ন ধরনের জিনিসের ছোট বড় দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলনার জিনিস, তাছাড়াও কিন্তু খাবার দাবারের প্রচুর স্টলও দেখতে পারবে। একটা সময় রাজা দশরথ তার রাজ্যসভা পরিচালনা করতেন এইখানে। তাছাড়াও শ্রী রামচন্দ্র ও তার ভাইদের বাল্যকালও এইখানেই কেটেছিল। শ্রী রামচন্দ্রের বাবা ছিল রাজা দশরথ, যার বাড়ি হিসেবে চিহ্নিত করা হয় এই মহলকে। তাই কিন্তু শ্রী রামচন্দ্রের পৈতৃক ভিটেও বলা হয় এই দশরথ মহলকে। রাজা দশরথের পদধূলি থেকে শুরু করে শ্রী রামচন্দ্রের পদধূলি এবং শ্রী রামচন্দ্র ছাড়াও তার ভাইদের এখানে শৈশবকাল কেটেছে বলে অযোধ্যায় ভ্রমণ করতে আসা সকলের কাছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র কিন্তু এই দশরথ মহল। প্রবেশ করেছি আমি দশরথ মহলের একদম ঠিক ভেতরে। যখন তোমরা দশরথ মহলের ভেতরে এন্ট্রি করবে, প্রথম প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করলে পরে সবার প্রথমে হাতের ডান দিকে কিন্তু চোখে পড়বে হনুমানজির মন্দির। তোমাদেরকে সকলকে স্বাগত জানাবে, খুব সুন্দর বিগ্রহ রয়েছে, সবার প্রথমে দর্শন করবে। তারপরে দশরথ মহলের ভেতরে আসলে পরে তোমরা দেখতে পারবে বেশ খোলা কিন্তু একখানা মহল, রাজমহল যাকে বলে। চারিদিক জুড়ে প্রচুর ঘর রয়েছে। আর এই সোজা গেলে পরে তোমরা কিন্তু খুব সুন্দর মন্দির প্রাঙ্গণ দেখতে পারবে। চারিদিকটা ভীষণ সুন্দরভাবে কারুকার্য করা, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর এই সেই দশরথ মহল, যেখানে কিন্তু শ্রী রামচন্দ্র তার 4 ভাইদের সাথে প্রতিনিয়ত এইখানে এই প্রাঙ্গণে খেলাধুলা করত। আর এখানে ভিজিট করতে পেরে আমার কিন্তু বেশ ভালো লাগছে। চারিদিকে খুব সুন্দর গান বাজনা বাজছে। গিয়ে সোজা এবারে দর্শনটা সেরে নেব।
দশরথ মহলে প্রবেশ করলে পরে চোখে পড়বে বিশাল বড় মন্দির প্রাঙ্গণ। যেই মন্দির প্রাঙ্গণে কিন্তু রয়েছে রাম, লক্ষ্মণ এবং মাতা সীতার দারুণ বিগ্রহ, যা খুব সুন্দর সুসজ্জিত অবস্থাতে রয়েছে, যা দেখলে মন প্রাণ এমনি জুড়িয়ে যাবে। পুরো মন্দির প্রাঙ্গণটা নিখুঁতভাবে কিন্তু কারুকার্য করা, তার সাথে পুরো চারিদিকে তাকালে পরেই গেরুয়া রঙের একটা ছোঁয়া দেখতে পারবে। মন্দির প্রাঙ্গণে ভিজিট করলে দেখতে পারবে একজন কিন্তু খুব সুন্দরভাবে গেরুয়া পোশাক পরে শ্রী রামচন্দ্রের গান গাইছে, নয় পাঠ করছে, যা শুনতে কিন্তু ভীষণই ভালো লাগবে। দশরথ মহল ঘোরা হলে এবারে তোমরা কোথায় যাবে? দশরথ মহল থেকে বাইরের দিকে বেরোবে, একটা রাস্তা দেখো বাঁ দিক দিয়ে সোজা চলে যাচ্ছে। এই রাস্তাটা ধরলে পরে 100 মিটার যদি তোমরা এগিয়ে যাও তোমরা দেখতে পারবে কনক মহল। আর দশরথ মহলের ঠিক উল্টো দিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু হনুমান গাড়ির দিকে। এখানে দেখো লাইন দিয়ে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে। এই রাস্তাটা সোজা ধরে গেলে পরে তোমরা হনুমান গাড়িতেও পৌঁছাতে পারবে। তবে এখন আমি সবার প্রথমে কিন্তু যাব কনক মহলের দিকে। দশরথ মহল থেকে আমি কিন্তু হাঁটা পথে চলে এসেছি কনক ভবনের ঠিক সামনে। দশরথ মহল থেকে হাঁটা পথে কনক মহলের কাছে যখন তোমরা আসবে তখন কিন্তু দেখতে পারবে পুরো অলিগলি রাস্তা, রাস্তা জুড়ে প্রচুর দোকানপাট চোখে পড়বে। তাছাড়াও চিনতে কোনো রকম সমস্যা হবে না, কারণ চারিদিকে কিন্তু অ্যারো সাইন দিয়ে বোঝানো হয়েছে যে তোমরা কোন দিকে যাওয়ার রাস্তাটা ধরবে। দাঁড়িয়ে রয়েছি কনক ভবনের একদম ঠিক সামনে। এখানে বড় একখানা প্রবেশদ্বার চোখে পড়বে, যেখানে বড় করে লেখা রয়েছে কনক ভবন। চলো তাহলে এবারে ভেতরের দিকে প্রবেশ করা যাক। অযোধ্যার সেই নামকরা সুবিশাল কনক ভবন বা কনক মহল, যা শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার ব্যক্তিগত প্রাসাদ হিসেবে পরিচিত। তবে অনেকেই বলে মূল কনক ভবনটি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরে রানী বৃষভানু কুমারী নতুনভাবে এই ভবনটি সংস্কার করিয়েছেন। দশরথ ভবন আর কনক ভবন যদি তোমরা ভালো করে ঘুরে দেখতে চাও তাহলে চেষ্টা করবে দুপুর ঠিক 12টার আগে যে কোনো সময় এসে ঘুরে যাওয়ার, কারণ দুপুরবেলা 12টার সময় মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়। আবারও বিকেল 4টের সময় সকলের জন্য মন্দিরের গেট খুলে দেওয়া হয়। প্রবেশ করেছি আমি কনক ভবনের একদম ঠিক ভেতরে। বেশ অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু বিস্তৃত কনক ভবন। চারিদিকটা ভীষণ সুন্দর দেখতে, আর একই সাথে একই জায়গায় কত মানুষজন এসে কিন্তু কনক ভবন দর্শন করছে। তবে চারিদিকে কিন্তু গান বাজনাও হচ্ছে, যেগুলো শুনতে খুব সুন্দর লাগছে। বলতে পারো এক কথায় ভীষণ সুন্দর একখানা জায়গা, এবং এইসব জায়গার সাথে কিন্তু অনেক ইতিহাসও জড়িয়ে রয়েছে। আর অযোধ্যা ভ্রমণে আসলে পরে অযোধ্যার অলিতে গলিতে তোমরা প্রচুর মন্দির দেখতে পারবে, যেগুলো ঘুরে শেষ করা যাবে না, এবং প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণের সাথে কিন্তু ছোট্টখাট্ট কোনো না কোনো ইতিহাস জড়িয়ে রয়েছে। আর এই দিকে আমাদের যেতে হবে মন্দির প্রাঙ্গণ দর্শন করার জন্য। একটা সময় এই পুরো মহলটি সোনা দিয়ে মোড়ানো ছিল, আর যেই সব জায়গাগুলোতে সোনা ছিল সেই সব জায়গাগুলো এখন তোমরা দেখতে পারবে গোল্ডেন রং করা রয়েছে। তবে যেহেতু সোনা দিয়ে মোড়ানো ছিল তাই কিন্তু এই মহলের নামও ছিল গোল্ডেন প্যালেস। শ্রী রামচন্দ্র ও মাতা সীতার বিবাহের পরে কইকেয়ী সোনা দিয়ে মোড়ানো এই পুরো প্রাসাদটি মাতা সীতাকে উপহার হিসেবে দেন, যার কারণে অনেকটা সময় মাতা সীতা এবং শ্রী রামচন্দ্রের এই প্রাসাদেও কেটেছে। তার সাথে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি। অযোধ্যাতে ভ্রমণ করতে আসা সকল পর্যটকদের কাছে এটা কিন্তু তেমনি পূর্ণ একখানা স্থান, বা বলতে পারো পবিত্র স্থান। শ্রী রামচন্দ্রকে দর্শন করার জন্য মন্দির প্রাঙ্গণে কতটা ভিড় উপচে পড়েছে তোমরা দেখতেই পারলে। এই মন্দির প্রাঙ্গণেও রাম, লক্ষ্মণ এবং মাতা সীতার খুব সুন্দর বিগ্রহ রয়েছে। মন্দির প্রাঙ্গণ থেকে দর্শন করে আমি কিন্তু এক্সিট গেট দিয়ে বাইরের দিকে চলে এসেছি। মন্দির প্রাঙ্গণের ভেতরে যেমনটা ভিড় রয়েছে এখনো পর্যন্ত, বাইরের দিকেও কিন্তু ততটাই ভিড়। অনেক বয়স্ক মানুষজন রয়েছে, তারা পুরো এই যে ভবনটা যে রয়েছে তার চারিপাশে বসে রয়েছে। বসার ব্যবস্থাও রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে। যাই হোক, ভিড় হলে পরেও আমি কিন্তু রিশুকে নিয়ে খুব সুন্দরভাবে দর্শনটা করেছি। আর মন্দির প্রাঙ্গণের ভেতরে প্রচুর ভিড় ছিল, তবুও সৌরভ চেষ্টা করেছে ছোট্ট ক্লিপ নেওয়ার, যেটা আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেয়েছো।
কনকমহল থেকে 100 মিটার হাঁটা পথে চলে এলাম আমি শ্রী রত্ন সিংহাসন রাজগাদ্দি দেখতে। তবে লোকমুখে জানতে পেরেছিলাম এইখানে নাকি রয়েছে মাতা সীতা কি রসোই, মানে যেখানে মা সীতা রান্না বান্না করতেন। তাই দেরি না করে চলে এলাম। তোমরা চাইলে কিন্তু আসতে পারো। তাছাড়াও কনকমহলের ব্যাক সাইডে যে গেটটা রয়েছে সেখান থেকে এই মন্দির প্রাঙ্গণটা দেখা যায়। তবে খুব ভালো করে পরিক্রমা করার জন্য তোমাদেরকে এই মন্দির প্রাঙ্গণে আসতে হবে। ছোট্ট একটা মন্দির প্রাঙ্গণে ছোট্ট সিংহাসনে বিরাজমান রয়েছে শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণ। দর্শন করে নিতে পারো। আর এই হলো সেই জায়গা যেখানে মাতা সীতা নাকি রান্না বান্না করতেন, যাকে মাতা সীতা কি রসোই বলা হয়। দশরথ মহল থেকে একদম সামনের দিকে কিছুটা আমি এগিয়ে চলে এসেছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডে সোজা তাকালে তোমরা দেখতে পারবে দশরথ মহল। সেখান থেকে 100 মিটার সামনের দিকে এগিয়ে আসলে পরে হাতের ডান সাইডে বেশ বড় একখানা প্রবেশদ্বার চোখে পড়বে। যেই প্রবেশদ্বারটা হনুমানজির মূর্তি দিয়ে খুব সুন্দর করে সাজানো। দেখা যাচ্ছে বেশ অনেকগুলো সিঁড়ি। এই সিঁড়ি ধরে এখন আমি মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাব। প্রচুর জমজমাট এরিয়া, কারণ এখানেও আশেপাশে প্রচুর দোকানপাট রয়েছে। শ্রী হনুমানগড়ি মন্দির প্রাঙ্গণে যাওয়ার আগে তোমাদের আরো একখানা জিনিস দেখাবো। দশরথ মহল থেকে হনুমানগড়ির দিকে যখন তোমরা আসবে, হাতের বাঁ দিকে দেখতে পারবে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে মন্দির প্রাঙ্গণ। যে জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো, যার নাম হলো শ্রী রাজ দরবার মন্দির প্রাঙ্গণ। রাজ দরবার মন্দির প্রাঙ্গণের সামনের দিকের অংশ। এই মন্দিরে যেতে হলে বেশ অনেকগুলো সিঁড়ি পার করে যেতে হয়। তাছাড়াও মাতা সীতা, রাম, লক্ষ্মণ, হনুমানজিকে একসঙ্গেই মন্দিরে পুজো করা হয়। এইবারে আমি ভিজিট করব শ্রী হনুমানগিরি মন্দির প্রাঙ্গণে। শ্রী হনুমানগিরি মন্দির প্রাঙ্গণের সামনের দিকের এরিয়াটা দেখে বুঝতেই পারছো কতটা জমজমাট এরিয়া। এখানে রোডের ওপরে তোমরা পানীয় জলের ব্যবস্থাও পেয়ে যাবে। তার সাথে প্রচুর দোকানপাট রয়েছে। ফুল, মালা, প্রসাদ এখান থেকে কিনে নিতে পারো। মূলত মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার জন্য যে ডালাগুলো রয়েছে, এই মন্দির প্রাঙ্গণের সামনের দিকে দোকান থেকে তোমরা নিয়ে নিতে পারো। তারপরে বেশ অনেকগুলো সিঁড়ি পার করে মন্দির প্রাঙ্গণের কাছে যেতে হবে। কত দূর দূরান্ত থেকে ভক্তরা কত শ্রদ্ধা, কত ভক্তি নিয়ে হনুমানজির দর্শনে যাচ্ছে। সিঁড়ি পার করে ফাইনালি চলে এলাম আমি হনুমানজির দর্শন করতে। তবে বন্ধুরা, কথিত আছে যে আগে অযোধ্যা ভ্রমণে আসলে পরে সবার প্রথমে হনুমানজির অনুমতি নিতে হয়, হনুমানজিকে দর্শন করতে হয়, তারপর শ্রী রামচন্দ্রের দর্শনে যেতে হয়। তবে আগে তো আমি শ্রী রামচন্দ্রের দর্শন করেই নিয়েছি, এখন বাকি ছিল হনুমানগড়িতে এসে হনুমানজির দর্শন করা। তাই এবারে গিয়ে সোজা হনুমানজির দর্শন করব। সকলেই হাতে করে প্রসাদ, ফুল, মালা নিয়ে আসছে। যদি তোমরা পুজো দিতে চাও, এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। মন্দির প্রাঙ্গণের ভেতরে পুরোহিত মশাইকেও তোমরা পেয়ে যাবে। চারিদিকে সুসজ্জিত হওয়া নিখুঁত নকশায় তৈরি শ্রী হনুমানগিরি মন্দির প্রাঙ্গণ দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে। কথিত আছে হনুমানজি শুধু মাতা সীতা এবং শ্রী রামচন্দ্রের রক্ষা করতেন না, তিনি পুরো অযোধ্যা ধামের রক্ষা করতেন। তাই অনেকে কিন্তু অনেক ভালোবাসা এবং ভক্তি নিয়ে অযোধ্যাতে আসলে পরে হনুমানজির দর্শন করে যায়। শ্রী হনুমানগড়িতে হনুমানজির দর্শন পাওয়ার জন্য এবং পুজো দেওয়ার জন্য কতটা পরিমাণে ভিড় উপচে পড়েছে তোমরা দেখতেই পারছো। তবে তোমরা যদি ভিড় এড়িয়ে চলার চেষ্টা করো কিংবা ভেবে থাকো একটু কম ভিড়ের মধ্যে মন্দির প্রাঙ্গণ ঘুরবো এবং পুজো দেব, তাহলে শনিবার এবং রবিবার এই দুটো বার বাদ দিয়ে অন্যান্য বারগুলোতে অযোধ্যা ভ্রমণের প্ল্যানিংগুলো সাজিয়ে নেবে। হনুমানগড়ি থেকে আমি কিন্তু সোজা রাস্তা ধরে কিছুটা পথ সামনের দিকে এগিয়ে চলে এসেছি। তোমাদের বোঝানোর সুবিধার্থে বলে দিচ্ছি, এই রাস্তাটা ধরেই আমি আসলাম সামনের দিকে এগিয়ে। এখানে বড় একখানা বোর্ড রয়েছে যেখানে বেশ বড় করে লেখা রয়েছে শ্রী হনুমানগড়ি। আচ্ছা, এই বোর্ডটার ঠিক সামনের দিকেই অ্যারো সাইন দিয়ে খুব সুন্দর করে বোঝানো হয়েছে লতা মঙ্গেশকর চক এবং নয়া ঘাটটা ঠিক কোন দিকের রাস্তাটা ধরলে তোমরা পাবে। মেন রোডের ওপরে আসলে পরে তোমরা কিন্তু দেখতে পারবে একটা রাস্তা যাচ্ছে হাতের ডান দিকে, একটা রাস্তা যাচ্ছে হাতের বাঁ দিকে। যেহেতু মেন রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর নয়েজ।
আচ্ছা, আসলে পরে তোমরা দেখতে পারবে এরকম ধরনের গাড়িগুলো, যে গাড়ি ধরে এখন কিন্তু আমি মাথা পিছু 20 টাকা ভাড়া দিয়ে সবার প্রথমে যাব নয়াঘাটের দিকে। আর এই হনুমান গাড়ির যে মেন পয়েন্টটা তোমাদেরকে দেখালাম, এইখান থেকে নয়াঘাটের দূরত্ব 1.5 কিলোমিটার, তাই আমি কিন্তু এই গাড়িগুলো ধরছি। আর এই গাড়ি ধরে তোমরা কিন্তু লতা মঙ্গেশকর চকের দিকেও যেতে পারো, কারণ লতা মঙ্গেশকর চক এবং নয়াঘাট একই রাস্তাতে পড়বে। অযোধ্যা রাম মন্দিরের আশেপাশে কিংবা মেন রোডের কাছে আসলে পরে প্রচুর টোটো চোখে পড়বে, তবে আমার মনে হয় এই গাড়িগুলোতে জার্নি করাটা অনেকটা সেফ। এইবারে একটা জিনিস ভীষণ ভালো লাগলো, এই গাড়িগুলো ধরে যেখানেই যাও না কেন মাথা পিছু 20 টাকা করেই ভাড়া নেওয়া হবে, 1 টাকাও বেশি চাইতে পারবে না। প্রথমে ভেবেছিলাম বড় গাড়ি, হয়তো আমাকে কিছুক্ষণ বসে থাকতে হবে, যতগুলো সিট ততগুলো প্যাসেঞ্জার হবে, তারপরে হয়তো গাড়ি ছাড়বে। তবে তা কিন্তু নয়, আমাকে এবং সৌরভকে নিয়ে কিন্তু সাথে সাথেই রওনা দিল আমাদের গন্তব্যস্থলের দিকে। গাড়িতে যেতে যেতে চোখে পড়লো বেশ অনেক দোকানপাট, তোমরা চাইলে কিন্তু পায়ে হেঁটে এইসব জায়গাগুলো ঘুরে নিতে পারো। ফাইনালি অযোধ্যার ব্যস্ততম রাস্তা দিয়ে জমজমাট দোকানপাটগুলো দেখতে দেখতে চলে এলাম আমার গন্তব্যস্থলে। মেন রোডের ওপর থেকে অযোধ্যার রাম কি প্যারি বা নয়াঘাটের সৌন্দর্য অপূর্ব দেখায়। গাড়ি থেকে আমি নেমে পড়েছিলাম মেন রোডের কাছে। আমি তোমাদেরকে এইখান থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে ব্যাক সাইডে দেখো বড় একখানা প্রবেশদ্বার দেখা যাচ্ছে, ঠিক তার ওপরের দিকেই কিন্তু মেন রোডটা। সেইখান থেকে আমি পায়ে হেঁটেই চলে এলাম নয়াঘাটের সামনে। আমরা যেরকম হরিদ্বার ভ্রমণে গিয়ে দেখেছিলাম হর কি প্যারি গঙ্গা ঘাট, তেমনি কিন্তু অযোধ্যাতেও রয়েছে নয়াঘাট, যাকে বলা হয় রাম কি প্যারি। তবে বন্ধুরা, এখন যেহেতু বিকেলের সময়, তাই এখানকার ভিউটা একটু অন্যরকম আমার চোখে পড়ছে। যারা এখানে আছে তারা ফটোশুট করছে, কেউ কেউ কিন্তু এই বসার সিঁড়িগুলোতে বসে রয়েছে। এটাই যদি আমি সকালের দিকে আসতাম তাহলে ভিউটা কিন্তু একদম অন্যরকম চোখে পড়তো। সকালের দিকে এখানে কিন্তু সকলেই স্নান করে, আর শুধুমাত্র স্নান করার জন্যই কিন্তু এই নয়া ঘাটটা বানানো হয়েছে। তবে হ্যাঁ, কথিত আছে যে অযোধ্যা ভ্রমণে আসলে পরে সবার প্রথমে নাকি এই গঙ্গা ঘাটে স্নান করতে হয়, তারপরে স্নান করে শ্রী রামচন্দ্রের দর্শনে যেতে হয়। তবে আমার কিন্তু বেশ ভালো লাগলো, জলটাও কিন্তু বেশ সুন্দর নিস্তব্ধ, আর অনেকে কিন্তু এখনো পর্যন্ত দেখো এই দিকটাতে জলে নেমে পুজো পাঠ করছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। একটু এদিকে এসো, এই দেখো সামনের দিকে। আর যারা যারা আছে তারা সকলেই বসে রয়েছে, খুব সুন্দর মৃদু একটা হাওয়া বইছে, তাই খুব সুন্দরভাবে এখানে আসলে পরে তোমরা কিন্তু বিকেলের দিকে সময় কাটাতে পারবে। রাম কি প্যারি সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছে। আশা করছি পরবর্তীতে তোমরা রাম কি প্যারিতে গেলে পরে আরো সুন্দরভাবে সুসজ্জিত দেখতে পারবে। রাম কি প্যারি মানে রামের ঘাট হিসেবে পরিচিত হয়েছে এই রাম কি প্যারি। কথিত আছে শ্রী রামচন্দ্র নাকি এই প্যারি পার করে সরজু নদীতে স্নান করতে যেতেন। চলে এলাম আমি কিন্তু এবারে সরোজু নদী দেখবো বলে। আমার হাতের ডান দিকে খুব সুন্দরভাবে বয়ে গেছে সরোজু নদী। আচ্ছা, তোমাদের আরো একখানা কথা বলি, কিছুক্ষণ আগেই তোমাদের আমি দেখিয়ে নিয়ে আসলাম রাম কি প্যারি। রাম কি প্যারির যে গঙ্গা ঘাটটা রয়েছে, এই সরোজু নদীর জলটাই কিন্তু রাম কি প্যারিতে গিয়ে পৌঁছেছে, যেখানে সকলেই দিনের বেলা কিন্তু স্নান করে। আর এইখানে দেখো সরোজু নদীর ওপরে কিন্তু লাইন দিয়ে ছোট্ট ছোট্ট সুন্দর সাজানো নৌকোগুলো চোখে পড়ছে, যেগুলো করে তোমরা নৌকা ভ্রমণও করতে পারো। এই সরোজু নদী থেকে নিয়ে যাওয়া হয় কিন্তু লক্ষণ কিলা এবং শ্রী রাম কিলা দেখানোর জন্য। তবে তোমরা যদি এই নৌকোগুলোতে ওঠো, ভ্রমণ করো, মাথা পিছু নেওয়া হয় কিন্তু 100 টাকা করে, এবং পুরো নৌকাটা তোমরা যদি রিজার্ভ করে নাও তাহলে খরচা হবে কিন্তু 500 টাকা করে। কেন সন্ধ্যের সময় আমি সরোজু নদী বা সরোজু ঘাটে এসে পৌঁছালাম? কারণ সন্ধ্যেবেলা এখানে খুব সুন্দরভাবে কিন্তু গঙ্গা আরতি হয়, যেটা দেখার জন্য প্রচুর মানুষের ঢল নেমে পড়ে। তাই আমি কিন্তু সন্ধ্যে আরতিটা এখানেই দেখবো।
সরজু নদীতে তোমরা কিন্তু দিয়াও ভাসাতে পারো। এইখানে ঘাটের পাশেই কিন্তু খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট ডালাগুলো বিক্রি হচ্ছে, ফুল দিয়ে সাজানো, তার মাঝখানে ছোট্ট একখানা প্রদীপ। তোমরা কিন্তু জ্বালিয়ে খুব সুন্দরভাবে নদীতে ভাসিয়ে দিতে পারো। আর 20 টাকা করে ডালাগুলো নেওয়া হচ্ছে। সন্ধে আরতি সরজু ঘাটে দেখা হয়ে গেলে পরে সময় একদম নষ্ট করবে না, সোজা চলে যাবে তোমরা কিন্তু রাম কি প্যারি নয়া ঘাটে, কারণ সন্ধ্যের পর থেকে কিন্তু সেখানেও খুব সুন্দরভাবে লাইট শো গুলো হয়, যেটা আমিও দেখবো এবং ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রাচীন অযোধ্যা নগরী আগে নাকি সরজু নদীর তীরে অবস্থিত ছিল, তবে এখানে এসে জানতে পারলাম অনেকেই বলছে এই নদীর নাম সরজু নদী। তবে বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, যদি বা আমি কোথাও ভুল বলে থাকি তাহলে হয়তো তোমাদের কমেন্টের মাধ্যমে পরবর্তীতে আমার ভুলটা সঠিক করে নিতে পারবো। এইদিকে তোমরা দেখতেই পারছো রাম কি প্যারিতে কত সুন্দরভাবে লাইট শো হচ্ছে, যেখানে রামায়ণ মহাভারতের বিভিন্ন পৌরাণিক ঐতিহাসিক কাহিনীগুলো তুলে ধরা হচ্ছে আলোকসজ্জার মাধ্যমে। রামনবমী এবং তার সাথে কিন্তু দীপাবলিতে এই জায়গাটা ভীষণ সুন্দরভাবে সেজে ওঠে। সরজু নদীর ঘাট থেকে আমি হাঁটা পথে চলে এসেছি কিন্তু লতা মঙ্গেশকর চকের একদম ঠিক সামনে। আমি এই জায়গাতে দিনের বেলাতেও আসতে পারতাম, কেন আমি সন্ধেবেলা আসলাম। সন্ধেবেলাটা চারিদিকে খুব সুন্দর আলো দিয়ে সেজে ওঠে এবং জায়গাটা দেখতে দিনের বেলা থেকে তুলনামূলক রাতের বেলা কিন্তু আরো সুন্দর লাগে, তাই আমি সন্ধেবেলাতে এখানে ভিজিট করলাম। ব্যাক সাইডে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা কিন্তু বিনা স্ট্যাচু রয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। সামনের দিকের এরিয়াটা খুব সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো। আচ্ছা, আরো একখানা জিনিস দেখাবো। এই যে বিনাটা তোমরা দেখতে পাচ্ছ, তার ঠিক সামনের দিকে তাকালে পরে বেশ বড় একখানা হনুমানজির মূর্তি রয়েছে, যেটা দেখতে আরো সুন্দর লাগছে। সামনের দিকের রোডটা খুব সুন্দর করে সাজানো, আর সন্ধ্যেবেলা আসলে পরে তোমরা কিন্তু চারিদিকের এই সুন্দর ভিউটা দেখতে পারবে। তাই অবশ্যই বলবো, দিনের বেলাতে যদি তোমরা এখানে ভিজিট করতে চাও অবশ্যই আসতে পারো, কিন্তু একবার সন্ধ্যেবেলাটা ঘুরে দেখবে, আরো সুন্দর লাগবে। লতা মঙ্গেশকরজিকে স্মরণ করে তাকে ট্রিবিউট জানানোর জন্য এই চকের নামকরণ করা হয়েছে লতা মঙ্গেশকর চক, যেখানে বড় একখানা বীণা, তার সাথে বড় একখানা কিন্তু দেখতে পারবে তীর ধনুক, যা তোমাদের দেখলে মন ছুঁয়ে যাবে। লতা মঙ্গেশকর চক থেকে আমি কিন্তু গাড়ি ধরে মাথা পিছু 20 টাকা ভাড়া দিয়ে আবারও চলে এসেছি রাম মন্দিরের একদম ঠিক সামনে। যেমন গাড়ি ধরে গিয়েছিলাম ঠিক তেমনই গাড়িগুলোই কিন্তু ধরেছিলাম আমি রাম মন্দিরে আসার জন্য। এখন রাম মন্দিরে প্রবেশ করার প্রথম যে প্রবেশদ্বারটা রয়েছে তার ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি। এইখানে দাঁড়িয়ে তোমাদের একটা কথা বলবো, এই যে মেন রোডটা তোমরা দেখতে পাচ্ছ, তার ওপারেই কিন্তু দেখা যাচ্ছে বিড়লা ধর্মশালা, বেশ অনেকটা বড় ধর্মশালা, এবং এই ধর্মশালাতে থাকারও ব্যবস্থা রয়েছে। বিড়লা ধর্মশালার কিন্তু ফেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক ঘোরাঘুরি করছে, তাই তোমরা যদি কেউ ভাবো এখানে থাকবে রুম নিয়ে, তাহলে অনলাইনে কিন্তু কেউ রুম বুক করবে না এবং টাকাও পেমেন্ট করবে না। তবে তোমরা যদি ভাবো বিড়লা ধর্মশালাতে থাকবে, তোমরা আসলে পরে সাথে সাথে রুম খালি থাকলে পরে রুমও পেয়ে যাবে। রুম ভাড়া স্টার্টিং প্রাইস শুরু হয়েছে কিন্তু 750 টাকা করে। আর সকাল 10টার সময় হলো চেক আউট টাইম, সকাল 10টার পরে রুম খালি হলে পরেই তোমরা রুম পেয়ে যাবে। এবারে সন্ধেবেলা যারা রাম মন্দির দর্শন করতে চাইছো অবশ্যই তোমরা এখানে ভিজিট করতে পারো। সন্ধেবেলা কিন্তু রাম মন্দিরের আশেপাশের পুরো এরিয়াটা খুব সুন্দর আলো দিয়ে সেজে উঠে, তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগে। এখন রাতের বেলাতেও কিন্তু প্রচুর মানুষজন যাচ্ছে শ্রী রামচন্দ্রের দর্শনে। তোমরা বুঝতেই পারছো এই হলো প্রচুর কিন্তু ভিড়। অনেকে দেখো এখান থেকে কিন্তু হুইল চেয়ার নিয়েও বয়স্ক মানুষজনেরা যাচ্ছে। তবে তোমাদের একটা কথা বলবো, রাতের খাবার দাবার তোমরা খাবে কোথা থেকে? আমি সকালবেলা দেখিয়েছিলাম তোমাদেরকে শ্রী আমাবা রাম মন্দিরে বসে তোমরা বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। রাতের বেলাতেও কিন্তু সেখানে বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও খেতে পারো। আর যদি তোমরা রাম রাসইতে বসে না খাও, তাহলে রাম মন্দিরের একদম সামনে যে মেন রোডটা রয়েছে, মেন রোডের দুপাশেই প্রচুর হোটেল, প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর রসই তোমরা দেখতে পারবে, যেখানে বসে তোমরা খাবার দাবার খেতে পারো। আর মিনিমাম ওখানে কিন্তু থালি শুরু হচ্ছে 100 টাকা থেকে। এবারে যেখানে তোমাদের ভালো লাগবে সেখানে বসেই তোমরা খেয়ে নিতে পারবে। রাতের খাবার দাবার আমি যে কোনো একটা হোটেল থেকে খেয়ে নেবো। এবারে সোজা চলে যাব তারপরে ধর্মশালায়। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে আবারও কালকে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি আমি অযোধ্যা ধাম স্টেশনে।
আচ্ছা, সকাল সকাল অযোধ্যা ধাম স্টেশনে আসার কারণ আজকে কিন্তু সকালবেলা এখান থেকে ট্রেন ধরে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 10টা। তবে আজকে দেখছি সকাল থেকে কিন্তু অযোধ্যাতে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। সকালবেলা ঠিক 11টা 31-এ অযোধ্যা ধাম স্টেশন থেকে রয়েছে দুন এক্সপ্রেস ট্রেন, যে ট্রেনটি ধরে আবারও হাওড়াতে আমি ব্যাক করব। তবে অযোধ্যা ধাম স্টেশন থেকে হাওড়া স্টেশন যেতে ট্রেন ভাড়া লেগেছে মাথা পিছু 455 টাকা। আশা করছি অযোধ্যা ভ্রমণ নিয়ে সমস্ত কিছু ডিটেলস আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।